ডিয়ার ভিউয়ার্স, এসআইআর এর হিয়ারিং পর্ব শুরু হয়ে গেছে। বিএলওরা অলরেডি তাদের কাছে আসা সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলোর সলিউশন করে অ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দিয়েছেন। এখন তারা হিয়ারিং নোটিশও সার্ভ করে দিয়েছেন। অলরেডি প্রায় হয়েই গেছে আশা করা যায়। দেখা গেছে বহু হিয়ারিংয়ের নোটিশ এসেছে। এই হিয়ারিং মূলত কাদের হচ্ছে? আসলেই যিনারা তাদের ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার সময় কোনো ম্যাপিং দেখাতে পারেননি, অর্থাৎ নিচের যে পার্টটি ছিল নিজের নাম 2002-এর ভোটার লিস্টে দেখাতে পারেননি, অথবা তার বাবা মা বা দাদু দিদা এদের কারুরই নাম 2002-এর ভোটার লিস্টে দেখাতে পারেননি, অর্থাৎ সোজা কোথায় তাদের ম্যাপিং সম্ভব হয়নি। তাদেরকেই মূলত হিয়ারিংয়ে ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 4600 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এই হিয়ারিং পর্বকে ত্রুটিমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য। এখন যারা সাধারণ মানুষ, অর্থাৎ যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন, তাদের মনেও অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে হিয়ারিংয়ে কি প্রশ্ন করা হবে এবং আদৌ শেষ পর্যন্ত তাদের নাম বাদ পড়বে কিনা। তো এই নিয়েই আজকে আপনাদের একেবারে লিগেল পার্সপেক্টিভ দেখাবো, অর্থাৎ আইনি ব্যাখ্যা কি, আপনারা কোন বেসিসে নিজেকে প্রমাণ করবেন যে হ্যাঁ আপনার নাম ভোটার লিস্টে থাকা উচিত। ভারতীয় নাগরিকত্ব যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হন, তাহলে তার নাম কোনো মতেই কেউ ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারেন না, কোনো ক্ষমতা নেই। এই বুকে বল আপনি কিভাবে জোগাড় করবেন সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি একজন ভারতীয় নাগরিক। এখন আপনি ভারতীয় নাগরিক বলে প্রমাণ করবেন কি করে? কি ডকুমেন্টসের ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারবেন? দেখুন, নির্বাচন কমিশন মোট 11+1 আধার এই 12টি ডকুমেন্টসের একটি তালিকা দিয়েছে। এই ডকুমেন্টসের মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এখানে 3টি ক্যাটাগরির ভোটার থাকবেন। কীরকম না, যাদের জন্ম 1 জুলাই 1987-র আগে তারা এক প্রকারের ডকুমেন্টেশনের মধ্যে পড়বেন। যাদের জন্ম 1 জুলাই মানে 1/7/1987-র পরে কিন্তু 2/12/2004 পর্যন্ত মানে 3/12/2004-এর আগে তারা একটি ক্যাটাগরিতে, তাদের ক্ষেত্রে এক ধরনের ডকুমেন্টেশন লাগবে। আর যাদের জন্ম 3/12/2004 থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ 18 বছর পর্যন্ত, সেই ক্যাটাগরিতে যারা পড়বেন তাদের এক ধরনের ডকুমেন্টেশন লাগবে। এগুলি সব ভারতীয় নাগরিকত্ব আইন দ্বারা সংজ্ঞায়িত। ফলে 11টি বা 12টি ডকুমেন্টস বড় কথা নয়। আপনি যদি নিজেকে নাগরিকত্ব প্রমাণ করতে পারেন, বিশেষত আরও একটি ব্যাপার আছে যেটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যেটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অনুযায়ীও আপনি যদি ভারতীয় নাগরিক হন, তাহলেও কিন্তু আপনাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার ক্ষমতা কারুরই নেই। এবার আপনি প্রমাণ করবেন কি করে সেটি কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে যে এমন কোনো ডকুমেন্ট আপনার হাতে আছে কিনা যার দ্বারা প্রমাণ হয় যে আপনি একজন ভারতীয় নাগরিক। এখানে একটা কথা বলি, এসআইআর পর্ব শুরু হওয়ার আগে আগে অনেকেই বলতে শুরু করেছিলেন যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই কোনো ব্যক্তি তিনি ভারতীয় নাগরিক কিনা তা টেস্ট করার বা ভেরিফাই করার। কিন্তু বক্তব্যটা আসলে এরকম হওয়া উচিত যে ভোটার তারাই হতে পারবেন, এলিজিবল ভোটার কিন্তু তারাই হতে পারবেন যাদের বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে, এবং যারা ভারতীয় নাগরিক তারাই ভোটার হতে পারবেন। তাহলে এটা অবশ্যই একটা প্রাসঙ্গিক ভেরিফিকেশন পর্ব হবেই হবে যে কোনো ব্যক্তি 18 বছর এবং তার ঊর্ধ্বে এবং তিনি ভারতীয় নাগরিক কিনা। এটা দেখতেই হবে। নির্বাচন কমিশনের সম্পূর্ণ অধিকার আছে। তবে হ্যাঁ, নির্বাচন কমিশনের কোন অধিকারটি নেই? নির্বাচন কমিশনের এখানে যে অধিকার নেই সেটি হলো কোনো ব্যক্তি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাওয়ার পরে তাকে নির্বাচন কমিশন সংজ্ঞায়িত করতে পারেন না যে তিনি ভারতীয় নাগরিক নন।
এটা সার্টিফাই করতে কখনোই নির্বাচন কমিশন পারবেন না। এই লজিক্যাল যে ফ্যাক্টটা, এইটি আমাদের বুঝতে হবে। আপনি ভারতীয় নাগরিক, 18 বছর এবং তার ঊর্ধ্বে আপনার বয়স, অবভিয়াসলি আপনি একজন এলিজিবল ভোটার এবং নির্বাচন কমিশন সেটি স্বীকার করতে বাধ্য। এখন দেখুন, ভারতের মতো একটি দেশে এবং বিভিন্ন বহু দেশ, প্রায় সব দেশেই নাগরিকত্বের জন্য কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। যারা দেশে জন্মান তারা সিটিজেনশিপ বাই বার্থ বা সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। কিছু নাগরিক যাদেরকে সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হয় তারা হন সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, তার ব্যাপারটা আলাদা। কিন্তু যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, মানে সিটিজেনশিপ বাই বার্থ, তাদেরকে সরকার এমন কোনো সার্টিফিকেট দেন না যে তাদেরকে বলা হয় যে আপনি এখন থেকে ভারতীয় নাগরিক, এমনটা হয় না। তাহলে কিভাবে আমরা ভারতীয় নাগরিক? না, তার জন্য ভারতীয় নাগরিকত্ব আইন রয়েছে। সেখানে কি বলা হয়েছে? এখানে টোটাল 3টে ক্যাটাগরি আছে। এই আইন অনুযায়ী দেখুন, যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেন 1/7/1987 আগে, তাহলে তিনি যদি এমন কোনো ডকুমেন্ট দেখাতে পারেন যে তার এই জন্ম ভারতেই হয়েছে এবং 1/7/1987 আগে হয়েছে, তাহলে তিনি অবশ্যই ভারতীয় নাগরিক। তাহলে কারুর জন্ম যদি 1984 সালে হয়, তাহলে তার ক্ষেত্রে তার বাবা মায়ের কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই। তার বাবা মা যদি অন্য কোনো দেশের নাগরিকও হন, তাহলেও তার জন্ম যদি এই ভারতে হয়ে থাকে, তিনি যদি দেখাতে পারেন যে তার জন্ম এই ভারতেই, তাহলেই তিনি ভারতবর্ষের নাগরিক। তাহলে মুদ্রা কথা দাঁড়ালো, 1/7/1987 আগে জন্ম হলেই তিনি ভারতীয় নাগরিক, ভারতবর্ষে জন্ম হতে হবে। কিন্তু 1/7/1987 পরে, মানে 1/7/1987 থেকে 2/12/2004 তারিখ পর্যন্ত, 2/12/2004 রাত্রি 12টা, এই পর্যন্ত এই সময়কালীন সময়ে কারুর জন্ম যদি ভারতবর্ষে হয়, তাহলে তাকে 2টি ডকুমেন্টস দেখাতে হবে। একটি তার নিজের প্রমাণপত্র, অর্থাৎ তিনি নিজে ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থ তার ইন্ডিয়ার কোনো একটা জায়গায়, এবং তার জন্ম তারিখটাও ওই 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে কোনো একটা দিন, কোনো একটা তারিখ, এবং সাথে সাথে তার বাবা অথবা মা যে কোনো একজনের দেখালেই হবে তার বাবা অথবা মায়ের জন্মের প্রমাণপত্র, অর্থাৎ তার বাবা এবং বাবা বা মা ভারতবর্ষের নাগরিক, সেটার প্রমাণপত্র। এবার তিনি কিভাবে দেখাবেন? তিনিও ঠিক ওইভাবে তার একটি ডকুমেন্টস দেখাবেন যেটি প্রমাণ করে যে তিনি ভারতীয় নাগরিক। এবারে আসুন 2/12/2004 পরে, মানে ডেটটা হচ্ছে কিন্তু 3/12/2004, এই 3/12/2004 পরে যাদের জন্ম ভারতবর্ষে, তাদের ক্ষেত্রে কিন্তু 3টে ডকুমেন্টস লাগবে। কি কি? এক, তিনি নিজে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং তার ডেটটা হচ্ছে ওই তারিখের পরে, 3/12/2004 বা তারপরে। আর তার বাবা এবং মা দুজনেই ভারতীয় নাগরিক। এখন যদি দুজনের মধ্যে কোনো একজন ভারতীয় নাগরিক না হন, একজন ভারতীয় নাগরিক আর একজন ভারতীয় নাগরিক নন, কিন্তু ভ্যালিড পাসপোর্ট নিয়ে তিনি ভারতবর্ষে এতদিন যাবৎ বসবাস করছেন, এইরকম প্রমাণ দেখাতে হবে। তাহলেই কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন যে তিনি ভারতীয় নাগরিক। এছাড়াও আসুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যেটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অনুযায়ী গভর্নমেন্ট যখন নোটিফিকেশন জারি করবে, সেই অনুযায়ী কিন্তু কিছু বিদেশি ব্যক্তিও ভারতীয় নাগরিক বলে নাগরিকত্ব পাবেন। তারাও কিন্তু ভ্যালিড সিটিজেন হবেন এবং ভোটার লিস্টে তারাও নাম তুলতে পারবেন। তাদের কোনো টেনশন বা চিন্তার কোনো কারণ নেই। এই জায়গাটা দেখুন, যারা হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টান, এই মোট 6টি কমিউনিটির ব্যক্তি যাদের সিটিজেনশিপ আছে বাংলাদেশ, আফগানিস্তান অথবা পাকিস্তান, অর্থাৎ তারা রিয়েলি আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশের সিটিজেন ছিলেন, নাগরিক ছিলেন, এবং তারা হিন্দু, শিখ, বুদ্ধিস্ট এবং জৈন, পার্সি
অর খ্রিস্টান এই কমিউনিটির ব্যক্তি তারা যদি ভারতবর্ষে 31শে ডিসেম্বর 2014 আগে এসে থাকেন এবং এখানে এসে বসবাস করতে থাকেন, তাহলে তারাও কিন্তু ভ্যালিড সিটিজেনশিপ সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা পাবেন। তাহলে তাদের ক্ষেত্রে চিন্তার কিন্তু কোনো কারণ নেই এবং তাদেরকে স্পষ্ট বলা হয়েছে যে গ্র্যান্ট এ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অর সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। এবারে আমরা একটু দেখে নিই যে নির্বাচন কমিশন কোন কোন ডকুমেন্টসকে ভ্যালিড বলে মান্য করছে। দেখুন, এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এগুলি এমনভাবেই চাওয়া হয়েছে, এমনই ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাকে প্রমাণ করতে পারবে খুব ভালোভাবেই যে আপনি ভারতীয় নাগরিক, তাই চাওয়া হয়েছে। এর বাইরে গিয়ে কি হবে না? অবশ্যই সেগুলো কনসিডারেশনের মধ্যে থাকতে পারে। কেন বলছি? এগুলো সব ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে। তাই আপনার কাছে যদি কোনো ডকুমেন্টসই না থাকে তবুও আপনি অবশ্যই হিয়ারিংয়ে জয়েন করবেন, অ্যাটেন্ড করবেন এবং সেখানে আপনার বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন। আমরা একটু দেখে নিই ডকুমেন্টসগুলো কি কি। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। এই পিএসইউ হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এগুলি কেমন না, যেমন ব্যাংক বা কোনো এমন সংস্থা যেগুলি কিন্তু রাষ্ট্রায়ত্ত, গভর্নমেন্ট আন্ডারটেক করেছে, অর্থাৎ সেখানে গভর্নমেন্টের শেয়ার আছে 50%-এর বেশি, 51% বা তার বেশি। এই রকম সেক্টরগুলিতেও যারা কাজ করেছেন এবং পেনশন অর্ডার আছে সেগুলি কিন্তু ভ্যালিড। এনি আইডেন্টিটি কার্ড অর সার্টিফিকেট অর ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অর লোকাল অথরিটিজ অর ব্যাংকস অর পোস্ট অফিস অর এলআইসি অর পিএসইউজ প্রায়র টু 1/7/1987, 1 জুলাই 1987 আগে কোনো জারি করা ডকুমেন্টস যারা ব্যাংক দিয়েছে বা এলআইসি দিয়েছে বা কোনো প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং দিয়েছে, তাদের কোনো ডকুমেন্টস হলেও কিন্তু সেটা গ্রাহ্য হবে। অবভিয়াসলি বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেটের যে কথাটা বলা হয়েছে এটা তো একেবারে প্রামাণ্য নথি। কারোর যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটা একেবারেই প্রামাণ্য নথি। আপনি এই নথিটাকে নিয়েই একেবারে হিয়ারিংয়ে যুক্ত হতে পারেন এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার যেহেতু বার্থ সার্টিফিকেট আছে, ভ্যালিড বার্থ সার্টিফিকেট বাই কম্পিটেন্ট অথরিটি, তাহলে অবভিয়াসলি আপনাকে কেউ এই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারবে না। এরপরে আসুন পাসপোর্ট। কারোর যদি পাসপোর্ট থেকে থাকে সেটাও কিন্তু ভ্যালিড। ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিজ। যে কোনো এডুকেশনাল সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট সবটাই ভ্যালিড, তবে সেই সার্টিফিকেটে যেন আপনার ডেট অফ বার্থ সেটা উল্লেখ থাকে। এই ডেট অফ বার্থটিকে উল্লেখ থাকতে হবে। আর প্লেস অফ বার্থ তো অটোমেটিক এই সার্টিফিকেট থেকেই প্রামাণ্য হচ্ছে যে যেহেতু এই সার্টিফিকেটটি একটি এডুকেশনাল ইনস্টিটিউশন দিয়েছে, তারা ভারতের, তাই আপনি এত বছর পড়াশোনা করেছেন, নিশ্চিত এতদিন এই ভারতবর্ষেই ছিলেন, সেই কারণে এটি একটি ভ্যালিড নথি হতে বাধ্য। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হলেও হবে, তবে এর জন্য অনেকেই কি করছেন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট প্রধানের কাছ থেকে সই করে নিয়ে চলে যাবেন বলে ভাবছেন। আমি বলবো এটি চলবে না। এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আপনি বের করুন, কিন্তু সেটা অ্যাটলিস্ট জয়েন্ট বিডিওর কাছ থেকেই পেতে হবে, অর্থাৎ প্রধানের কাছ থেকে নিতে হবে। প্রধানের কাছ থেকে সেই সার্টিফিকেটটি নেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন থ্রু অনলাইনেও করা যেতে পারে, এখন অনলাইন সিস্টেম আছে, অনলাইনে বা অফলাইনে যদি সুযোগ থাকে তাহলে সেটি জয়েন্ট বিডিও বা বিডিওর কাছ থেকেই কিন্তু নিতে হবে। না হলে কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা যেটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলে সেটি কিন্তু ভ্যালিড হবে না। ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট অর এসসি অর এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। কাস্ট সার্টিফিকেট হলেও কিন্তু চলবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যেটা ওই এনআরসি বলা হচ্ছে, যেখানে যে রাজ্যে আছে সেই রাজ্যে হবে। আমাদের এখানে যেহেতু নেই ওয়েস্ট বেঙ্গলে এনআরসি, তাই এটা ভ্যালিড হবে না, এখানে কারোরই নেই। এবার আসুন ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিজ। কোনো স্টেট বা লোকাল অথরিটি যদি কোনো
ফ্যামিলি রেজিস্টার করে থাকে, ব্যবস্থা থাকে, তাহলে সেই ফ্যামিলি রেজিস্টারের কপিও দিতে পারেন। এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, যদি কোনো ল্যান্ড আপনাকে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে বা হাউস দিয়ে থাকে, মানে ফ্ল্যাট হয়তো আপনাকে দেওয়া হয়েছে, যেমন ওই যে হাউস ফর অল প্রজেক্টের আন্ডারে বা অন্য কোনো প্রজেক্টের আন্ডারে যে সমস্ত ঘর দেওয়া হয়েছে বা জায়গা দেওয়া হয়েছে, সেগুলোর কোনো প্রমাণপত্র আপনি যদি দেখাতে পারেন তাও কিন্তু চলবে। এবারে বলছে ফর আধার কমিশনস ডিরেকশনস ইস্যুড ভাইট লেটার নম্বর এত। তো এখানে আধার বলতে শুধু আধার নিয়ে গেলে কিন্তু হবে না। আধার আসলে আধার অ্যাক্ট অনুযায়ী একটি আইডেন্টিটি প্রুফ, মানে আপনি যে আপনি, অর্থাৎ আপনি যে ব্যক্তি, সেটা আপনি প্রমাণ করবেন কি করে যে আপনি সেটি কিন্তু একমাত্র আধার প্রমাণ করে। অর্থাৎ আধার অ্যাক্ট অনুযায়ী একজন ব্যক্তির আইডেন্টিটি প্রমাণিত হয়, না তো তার কোনো ডেট অফ বার্থ প্রমাণ হয়, না তো তার কোনো লিগেল হায়ার প্রমাণ হয় বা প্লেস অফ বার্থ প্রমাণ হয়। তাই আধার দেখাতে পারেন, কিন্তু আধার হচ্ছে আপনি যে নিজেই আপনি সেটা প্রমাণ করার জন্য নিতে পারেন, কিন্তু অন্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম তাদের মধ্যে যে কোনো একটা দেখাতেই হবে। এর বাইরে যদি এমন কোনো আপনার কাছে প্রামাণ্য নথি থেকে থাকে তো থাকা সম্ভব নয়, আশা করি সেরকম ব্যাপার ঘটা সম্ভব নয়, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব নিশ্চিত ভেবে চিনতে এই ডকুমেন্টসগুলোর কথাই বলেছে যেগুলো দ্বারা প্রমাণ হয় যে আপনি ভারতীয় নাগরিক। তো এর বাইরেও যদি থেকে থাকে, যদি এর মধ্যে কোনো ডকুমেন্টসই আপনি না পেয়ে থাকেন, এমন কোনো প্রামাণ্য নথি আপনার হাতে হয়তো আছে, সেটা আপনাকে প্রমাণ করে যে আপনি সিটিজেন, ভারতীয় নাগরিক, তাহলে সেটিও কিন্তু হিয়ারিংয়ে নিয়ে যেতে পারেন। এবার বলি, হিয়ারিংয়ে আপনি তো নথিগুলো নিয়ে যাচ্ছেন এবং এই নথিগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, সাথে সাথে আপনারা এক কপি করে জেরক্সও করে নিয়ে যাবেন। জেরক্স তো লাগবেই, কারণ এই যে নথিগুলো আপনি একটা কপি আপনাকে জমা দিয়ে আসতে হবে। এই যে হিয়ারিং হবে সেটা ইআরও মাইক্রো অবজারভারের উপস্থিতিতে, সাথে আপনার যে বিএলও তিনিও থাকবেন। ফলে এই হিয়ারিংয়ে আপনার ভয় পাওয়ারও কিছু নেই, আবার বিশেষ ওভার স্মার্টনেস দেখানোরও কিছু নেই। আপনি জাস্ট কল্ড হয়েছেন, আপনাকে ডাকা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, ভেরিফিকেশন হবে, তারপরে আপনার নাম বাদ যাবে না থাকবে সেটা নির্ধারিত হবে। তবে এই হিয়ারিংয়ের পরেও যে লিস্ট প্রকাশিত হবে, যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, সেই ফাইনাল লিস্টেও যদি আপনার নাম না থাকে তাহলেও কিন্তু জেনে রাখুন আপনি সুযোগ পাবেন, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করুক বা না করুক। কি পাবেন না, আপনি কিন্তু যদি সত্যি ভ্যালিড হন, আপনি যদি দাবি করতে পারেন যে আপনি ভারতীয় নাগরিক, এই নাগরিকত্ব নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, তাহলে অবভিয়াসলি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডিরেক্ট একটা অ্যাপিল করতে পারেন। এটা একেবারে লাস্ট পর্যায়ে। এরপরে আসি, আপনি যদি এত কিছু চেষ্টা করার পরও, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপিল করার পরও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই ফাইল পৌঁছানোর পর হিয়ারিং হবে, নিশ্চিত হিয়ারিং হবে আপনি যদি অ্যাপিল করে থাকেন, সেই হিয়ারিংয়ের পরও আপনার ভোটার লিস্টের ভ্যালিডিটিটা রিজেক্ট হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এটা প্রমাণিত হয় যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তবে হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাকে কোনো ট্যাগ লাগিয়ে দেবে না বা কোনো সার্টিফিকেট দেবে না যে আপনি ভারতীয় নাগরিক নন, এই অধিকার তাদের নেই। তবে হ্যাঁ, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, মানে সিটিজেনশিপের প্রামাণ্য নথি দেখার অধিকার তাদের অবশ্যই আছে। তো যাই হোক, বিশেষ কোনো টেনশন নিয়ে লাভ নেই, আপনারা নথিগুলো জোগাড় করুন, সেই নথিগুলো ভালোভাবে প্লেস করুন, জাস্ট অরিজিনাল দেখান, হিয়ারিংয়ে অ্যাটেন্ড করুন এবং বলুন যে এই কারণে আপনি ম্যাপিং দেখাতে পারেননি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।